আমাদের দেশে কতগুলো উপসর্গ আছে যেগুলো সাধারণত কোনো গণতান্ত্রিক দেশে দেখা যায় না। সেটা হচ্ছে যে আমাদের জাতীয় পর্যায়ের গোয়েন্দা সংস্থা সেগুলো আমরা বহিঃশত্রুর মুখোমুখি কতটা হয়েছি বা দেশের বাইরে থেকে আমাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা এই দিকটায় মনোযোগ দেওয়ার জন্য তাদের অর্গানোগ্রাম, কিন্তু তারা মনোযোগ দিচ্ছে বেশি পলিটিক্যাল অপোনেন্ট কে সরকারের, এটা হচ্ছে একটা উপসর্গ। আর দ্বিতীয় উপসর্গটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের, দুটো রাজনৈতিক দলই কিন্তু বহুমুখী চরিত্রের মানুষদের সমাবেশ। অর্থাৎ ভালোভাবে যদি ইংরেজিতে বলি তাহলে মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে না বিভিন্ন মানসিকতার লোকেরা কাজ করে, এটা জামাত ইসলামীর মতো ক্যাডার বেসড না, আর কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার ক্লাস অর্গানাইজেশন না। সুতরাং এখানে নানামুখী চিন্তার বহিঃপ্রকাশ ঘটবে, নানামুখী মতবিরোধ থাকবে, কিন্তু দুটো দলেরই সফলতা হলো মত এবং দ্বিমত সমান সমান একমত। এটা যখন হয়ে যায় তখন সমস্যাগুলো অনেক জায়গায় দূরীভূত হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষিতে এই দুটো দলকেই যদি আপনি মূল প্রতিদ্বন্দ্বী ভাবেন জন আকাঙ্ক্ষার প্রতিফলনের ক্ষেত্রে, সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার তুলনায় অন্য কোনো নেতানেত্রী এখন পর্যন্ত আছে এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না। কারণ এই অঞ্চলের ইতিহাসে, শুধু বাংলাদেশ না, এই এশিয়ার মধ্যে এই অঞ্চলের ইতিহাসে বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র নেত্রী যিনি আইনানুগভাবে সর্বোচ্চ আসনে প্রত্যেকবার সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার জীবনে পরাজয়ের কোনো রেকর্ড নেই। বর্তমান প্রধানমন্ত্রীর আছে, বর্তমান আওয়ামী লীগের অনেক নেতাদের কোনো কোনো আসনে পরাজয়ের ইতিহাস আছে, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা নাই। এটাও বিএনপির জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে যে 28শে অক্টোবরের পর থেকে খালেদা জিয়ার জনপ্রিয়তা বিএনপির জন্য ক্ষতির কারণ হয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা ধীরে 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 এটাকে ওয়াচ করে এটাকে কিভাবে শেষ করা যায় সেটা কোনো পথ না পেয়ে শেষে বিচার বিভাগের দ্বারস্থ হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে তার রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছে। আর পারিবারিক যন্ত্রণা কষ্ট যেগুলো আছে সেগুলো তো আছে। আমি শুধু রাজনীতির মধ্যে আবর্তিত থাকতে চাচ্ছি। তার রাজনীতি করার সুযোগটাকে তারা কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার ফলে তো বিএনপিতে একটা শূন্যতা তৈরি হয়েছে নিঃসন্দেহে। তারপরে আমাদের সেকেন্ড ইন কমান্ড যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি থাকেন কয়েক হাজার মাইল দূরে। প্রযুক্তিগত উৎকর্ষ যত কিছুই হোক না কেন ওখান থেকে সব দৃশ্যাবলী তো উনি দেখতে পাচ্ছেন না। আমরা যারা নির্দিষ্ট কিছু লোক ওনার সঙ্গে কথা বলি বা উনি যাদেরকে হান্টিং করে তাদের কাছ থেকে কথা নেন, এই কথার মধ্যে বহুমুখী মিশ্র প্রতিক্রিয়া আছে, যেটা আমি বললাম একটু আগে মাল্টি ক্লাস অর্গানাইজেশন হিসাবে। সেখান থেকে চুজ করে সিদ্ধান্ত দেয়া এককভাবে অনেক দুরূহ। এই জিনিসগুলো আমাদের পদে 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 বাধা হয়েছে, যে কারণে বিএনপি যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশার পারদ যে চূড়ায় পর্যন্ত উঠিয়েছিল 28 অক্টোবর পর্যন্ত, তারপরে সেটা থেকে আর উত্তরণ করতে পারেনি। ওবায়দুল কাদের ভাই একজন সিনিয়র পলিটিশিয়ান, তো ছাত্রলীগ করা থেকে তার রাজনৈতিক জীবনের উত্থান, তো এখন বয়স হয়ে গেছে, তো বয়সের কারণে অনেক সময় ভুল করেন অথবা ভুল বোঝেন, দুটোর একটা হবে। আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে 60 লক্ষ আসামি, 60 লক্ষ বন্দি বলেন নাই, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এটাকে বলেছেন 60 লাখ বন্দি। কথা এখন ওনারা ঘুরিয়ে দিতে পারেন, ওনার হাতে রাষ্ট্রযন্ত্র, ওনাদের হাতে মিডিয়া, ওনাদের হাতে অনেক কিছু, যা খুশি তাই করতে পারেন, কিন্তু এখানে তো 60 লাখ বন্দির কথা আমাদের মহাসচিব বলেননি। মির্জা আলমগীর সাহেব বলেছেন যে 60 লক্ষ আসামি। যারা স্টেটমেন্টগুলো দিচ্ছে তারা দুই পক্ষই যে যথার্থ স্টেটমেন্ট দিচ্ছে এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু বিএনপি যে সংখ্যাটা বাড়িয়ে বলছে না সেটাও কিন্তু আপনি সেটা প্রমাণ করা, হ্যাঁ, 60 লাখ মামলা, এটা কি মুখের কথা? 60 লাখ বললে একটা বললো আর আমরা বিশ্বাস করে ফেললাম, এটা ভাববার কোনো কারণ নেই। আমার মনে হয় কোথাও একটা এটা হচ্ছে যে আপনি সবসময় যদি মামলার কথা বলেন, আমার মনে হয় যে এটা এক ধরনের লেম এক্সকিউজ, মানে এক্সকিউজ, বাট সবসময় এটাকে দিয়ে আমি আমার কর্মক্ষমতাকে বিচার করা যায় না, এই মামলার এই অজুহাত দেখিয়ে আর কি। 15ই এপ্রিল একটা ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গিয়েছে, প্রত্যাহারের শেষ দিন তো যায়নি। সুতরাং যে যেখান থেকে জমা দিয়ে থাকুক
প্রত্যাহারের ঘোষণাটা যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে চিত্রটি উল্টে যাবে। আর যদি প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হয় যে না আমাদের সিদ্ধান্ত যেটা আছে সেটা তো আগের মতোই আছে, কিন্তু নতুন উপসর্গ হচ্ছে যেহেতু দলীয় প্রতীক নেই, সুতরাং কেউ যদি তার আঞ্চলিক জনপ্রিয়তার ভিত্তিতে কোমর সোজা করে দাঁড়িয়ে নির্বাচিত হতে পারে, দেখা যাক না কি হয়। আমরা সাংগঠনিক ব্যবস্থা যদি তার বিপক্ষে তার বিরুদ্ধে না নেই তাহলে সেটাও তো এক ধরনের মানে কি বলা যায়, সেটা তো এক ধরনের কনসিডারেশনের মতোই হয়। এই জিনিসগুলো চলছে দেশে। আপনার দুর্নীতিতে একদম ছেয়ে গেছে। দুর্নীতি আপনি ধরেন মানুষের প্রাত্যহিক জীবন, আমরা প্রতিনিয়ত চলতে গেলে দুর্নীতি আগে আমাদের মাথায় হিসেব করি আমরা যে আমার কোথায় গেলে কত টাকা দিতে হবে, তাই না? ওইটা এখন একটা নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে আর কি। কারণ আপনার গণতান্ত্রিক সরকার থাকলে হয় কি জবাবদিহিতার একটা জায়গাটা থাকে, শক্তিশালী হয়, তাই না? এখন তো নাই, জবাবদিহিতা নাই, কোথাও নাই, পার্লামেন্টেও নাই, কোথাও নাই, তাই না? যে কারণে যেটা হলো যে আপনার কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো জবাবদিহিতা নাই, না আছে পার্লামেন্টে, না আছে শিক্ষা প্রতিষ্ঠানে, না আছে আপনার বাজারে কোনো জবাবদিহিতা আছে। এই যে বাজার যে চলতেছে, বাজারের মধ্যে কোনো জবাবদিহিতা আছে? কোথাও নাই, ব্যাংকে নাই। হ্যাঁ, দেখেন যে মানে পদায়নের ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই, প্রতিষ্ঠানগুলোতে যারা প্রমোশন পাচ্ছে তারা কি যথাযথভাবে পদায়িত হচ্ছে? খোঁজ নিয়ে দেখেন প্রতিটা সেক্টরে।